এমএইচ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার কথা একটু কেটে যাচ্ছে। আবার একটু কথা বলেন তো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, বলেন। হ্যালো? আচ্ছা ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, এই যে ইসলাম অনুযায়ী অথবা কোরআন হাদিস অনুযায়ী এই পৃথিবীতে আদম আসছে, এটার কোনো কি বয়স কি জানা গেছে? যে কত বছর হইছে আদম আলাইহিস সালাম আসছে? কত বছর আগে আদম আসছে এইটা, হ্যাঁ, এটা তো ইয়া আছে। আ এই বিষয়ে বলা আছে। এই বিষয়ে যে জিনিসটা বলা আছে যে বিভিন্ন গ্রন্থ থেকে এই জিনিসটা এইটা আসলে সরাসরি বলা নাই যে এত বছর আগে আদম আসছে। এটা সরাসরি কোথাও বলা নাই। কিন্তু একটা হিসাব আছে। সেই হিসাবটা করলে জানা যায় যে আদম আসলে কত মানে মহাবিশ্ব সৃষ্টির পরে আদমকে পাঠানোর পরে কত বছর আগে এই জিনিসটা আসছিল সেটার একটা হুম, হিসাব আছে। আমি আপনাকে দেখাচ্ছি, তাহলে দাঁড়ান একটু অপেক্ষা করেন। আমাকে একটু সময় দিতে হবে বের করতে। এটা ইবনে কাসিরের যে বই, ইবনে কাসিরের বইয়ের ভিতরে এই জিনিসটা আ উল্লেখ করা আছে এবং কয়েকটা সহিহ হাদিসও আছে। কয়েকটা সহিহ হাদিস থেকে এই জিনিসটা আ ভেরিফাই করা যায়। সহিহ হাদিসে অংশবিশেষ আছে, কিন্তু ইবনে কাসিরের বইতে একটু মোটামুটি হুম। পুরাটাই ইয়া করা আছে। আমি আপনাকে এই ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা একটু দেখেন তাহলে আগে, তারপর আমরা কথা বলি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আকাশ সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুকে সৃষ্টি করিয়া একটা রং মেরে দিলেন। সেই রংটি হলো সবুজ কালার, ঠিক না? আকাশের রঙের সাথে জমিনের রঙের কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। এটা কার কাজ? আপনি আমি যদি একটা বিল্ডিং এর রং করি, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হবে না? কি বলেন, হবে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক রং মেরে দিয়েছেন, আকাশে যে রং জমিনও একই রং, আবার গাছপালাতেও একই রং, এবং বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে পেয়ে যাবে। এই পৃথিবীর বয়স কত কেউ জানেন? আদম আলী ইসলাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স কত? পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর বয়স ৫,৪৩২ বছর। কয় হাজার? ৫,৪৩২ বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকের এই দিন পর্যন্ত ৬,৮৭৪ বছর। ৬,৮৭৪ বছর। এখন বলবেন যে হুজুর আপনি কি মুখস্থ বলে দিলেন? না, আমার কাছে অঙ্ক আছে। অঙ্কটা হইল আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ১২০০ বছর। কয় বছর? ১২০০ বছর। তারপর নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ১১৪২ বছর। কয় বছর? ১১৪২ বছর। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানের সময়ের ব্যবধান ছিল ৫৬৫ বছর। এরপর মূসা আলাইহিস সালাম থেকে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ৫৬৯ বছর। এরপর দাউদ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে সময়ের ব্যবধান ছিল ১৩৫৬ বছর। ১৩৫৬ বছর। এবং ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত মধ্যখানের সময়ের ব্যবধান ছিল ৬০০ বছর। কয় বছর? এবার সবগুলোকে যোগ করেন, যোগ করলে কি হবে? ৫,৪৩২ বছর। ৫,৪৩২ বছর। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত এখন কত হিজরি চলে? ১৪৪২ হিজরি। এটাকে যদি যোগ করেন তাহলে সমান সমান হবে ৬,৮৭৪ বছর। হিসাব মিলেছে? কি বলে, হিসাব মিলে নাই? আচ্ছা, এই জিনিসটা আমরা শুনলাম। এবার আমরা একটু দলিলটাও দেখে নেই। এটা হচ্ছে তাফসিরে জালালাইন, যদি আপনি দেখেন তাফসিরে জালালাইন হুম, ৫ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৯২ তে যেটা বলা আছে, বিভিন্ন রিওয়ায়াত দ্বারা জানা যায় যে পৃথিবীর বয়স ৭,০০০ বছর। আর রাসূল এর প্রেরণ হয়েছে ষষ্ঠ হাজারের শুরুতে। আর কতিপয় এটার দ্বারা বোঝাচ্ছে যে রাসূলের উম্মতের বয়স ১০০০ বছর হতে বেশি হবে, তবে এর বৃদ্ধি ৫০০ বছরের বেশি হবে না। এটা হচ্ছে তাফসিরে হুম, জালালাইনে বলা আছে। আর তাফসিরে এ আ বা মাঝারিতে যেটা বলা আছে, তাফসিরে মাঝারি ৫ম খণ্ড পৃষ্ঠা ৩২৮-৩২৯ এ বলা আছে যে আ না, এখানে এটা বলা নাই। এখানে যে জিনিসটা বলা আছে, না, এখানে এটা বলা নাই। শুধুমাত্র তাফসিরে জালালাইনে এটা বলা আছে এবং ইবনে কাসিরের তাফসির থেকে এটা জানা যায়। আ এই হচ্ছে মোটামুটি বর্ণনা। আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব একটা লেখা আছে আমার। সেটা আপনি পড়ে দেখতে পারেন। সেটার ভিতরে আরো বিস্তারিত আপনি জিনিসপত্র পাবেন। বলেন তাহলে। না, না এজন্যই আরকি যে আমি অবশ্য এতটুকুই দেখছি যে বিভিন্ন হুজুর বা আমিও একসময় মাদ্রাসায় পড়তাম। তখন এতটুকুই জানলাম যে ৬,৮০০ বছরের মতোই হইছে আরকি। এখন থেকে আদম আলাইহিস সালাম আসছে। তাইলে যে আমরা দেখতেছি যে এখনো পর্যন্ত ওই যে সম্প্রতি ইন্দোনেশিয়াতে একটা ৩৯ লক্ষ বছরের পুরানো একটা ফসিল পাওয়া গেছে মানুষের।
তো এর ওগুলা থেকে ভাই বোঝা যায় যারা ইমানদার মানুষ কখনো ওগুলাতে বিশ্বাস করে। ওগুলা হচ্ছে ইহুদি নাসারাদের চক্রান্ত, বুঝছেন? ওরা আমাগো ধর্ম নষ্ট করণের লাইগা, ঈমান নষ্ট করার লাইগা এগুলা নিজেরা বানায়া তার মাটির ভিতরে পিত্তা ফিচিছে। তার বাইর কইরা কইতাছে যে এগুলা ফসিল পাওয়া গেছে। আসলে এগুলা সব মিছা কথা ভাই। একটা ফসিল কিভাবে করা হয় এটা তো মানুষের সাধারণ একটা ধারণা থাকার কথা যে ফসিলটা কিভাবে একটা হ্যাঁ, ওরা মানুষ যাই কত করুক না বছর কেন। আগে। আমরা ভাই বিশ্বাস যাবো না ভাই। ওগোরা ইহুদি নাসারা। ওগোর কথা কি আমরা বিশ্বাস যামু? আমাদের কি ইহুদি নাসারারা কি আমাদের বলদ পাইছে যে ওরা যা কইবে আমরা বিশ্বাস করব? আমরা বিশ্বাস করব কোরআন হাদিসের কথা। ও তাই ওরা বিশ্বাস করে থাকুক ওদের মতো। এখন আর কি বলবো? না এইজন্যই মানে আপনার কাছ থেকে আমার এটাই মেইন কোয়েশ্চেন ছিল যে আসলে এটা এইভাবে কি সরাসরি কোথাও উল্লেখ নাই না? হাদিস আ কয়েকটা সহিহ হাদিসে বলা আছে যে রে মানে ডিফারেন্সটা মনে করেন মুসা থেকে ইসের মানে আরেক নবীর আ মানে হুম, ডিফারেন্স হুম, কতটুকু ওই হুম, হুম। এইরকম জিনিস বলা আছে। যেমন নূহ নবী বাইচা ছিল ৯৫০ বছর, আদম বাইচা ছিল প্রায় ১,০০০ বছর। তারপরে এই নবী আসছে। এইভাবে একটা ডিফারেন্স এর কথা বলা আছে কয়েকটা সহিহ হাদিসে। আর বাদবাকিগুলো আপনি হিসাব কইরা মানে অঙ্ক কইরা আপনি এড করবেন। এড কইরা তারপর টোটালটা পাইতে পারেন। এই যে জিনিসটা বলা আছে ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এই জিনিসটা বলা আছে। ঠিক আছে ভাই। এইজন্যই আসা আরকি। ভালো থাকবেন, হ্যাঁ? ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনি। আপনাকে বিদায় জানাই তাহলে। পরে নিশ্চয়ই আবার কথা হবে। পরের জনকে যুক্ত করি তাহলে। আ এমডি জুয়েল আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি ভাই, এমডি কেমন আছেন? জুয়েল ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন। ওই যে ভাইয়া যে প্রশ্নটা করছিল আদম আলাইহিস সালাতু ওয়াস-সালামের যে সময়কাল। আ তো আমরা তো জানি যে বিজ্ঞান যখন আমরা পড়ছি তখন জানতে পারছি যে বানর থেকে নাকি মানুষ আসছে। আসলে কি বিষয়টা এমন? মানে আমাদের যেটা বলা হয় না, আরকি, এটা কোন হুজুররা যেটা বইতে বলে। পাইছেন আপনি? বানর থেকে মানুষ আসছে, এটা কোন বিজ্ঞান বইতে পাইছেন? এরকম তো কোন বিজ্ঞান বইতে এরকম লেখা থাকার কথা না তো। আপনি কোন বিজ্ঞান বইতে পাইছেন এটা? না, বিজ্ঞান বইতে আমি পাই নাই। আমি কোথাও থেকে এনায়েতুল্লাহ আব্বাসীর একটা আলোচনা থেকে সেটা শুনলাম আরকি। যে তাইলে তো বিজ্ঞান নাকি মানে সেটা আপনি তো বলছে। এটা তো হুজুরে কইছে যে বিজ্ঞান নাকি এরকম কইতাছে। কিন্তু বিজ্ঞানে তো এরকম কোন জিনিস আমি পাই নাই এখন পর্যন্ত বানর থেকে মানুষ আসছে। বিজ্ঞানে যে জিনিসটা বিজ্ঞানীরা যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে মানুষ এবং বানরের একটা কমন অ্যানসেস্টর আছে। মানে সাধারণ পূর্বপুরুষ আছে। এটা তো মানে এখন প্রমাণিত একটা বিষয়। তবে বিভিন্ন মিউজিয়ামে গেলে আপনি বিভিন্ন ফসিল দেখতে পাবেন। মানুষের বিবর্তন কিভাবে হইছে সেই জিনিসগুলো আপনি বিভিন্ন মিউজিয়ামে গেলেই দেখতে পাবেন। মিউজিয়ামে গেছেন কখনো? না, আমি মিউজিয়ামে আমার যাওয়া হয় নাই। মিউজিয়ামে কখনো যান নাই? জীবনে কখনো কোনো জাদুঘরে যান নাই আপনি? না, আমি আসলে ওইরকম যাওয়া হয় নাই আমার কখনো। অদ্ভুত কাণ্ড ভাই। মিউজিয়ামে মানুষ কোন একজন মানুষ মিউজিয়ামে না গিয়া বাইচা আছে কেমনে, এই জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত একটা কাণ্ড। ইউরোপের স্কুলগুলাতে যখন বাচ্চাদের পড়ায় তখন বাচ্চা বয়সেই মিউজিয়ামে নিয়ে যায়। মিউজিয়ামে নিয়ে গিয়ে দেখায়। কোনটা কি, কেমনে কি সেগুলো সব দেখায়। আর আপনারা মানে মিউজিয়ামে জীবনে কখনো যান নাই? বিরাট ব্যাপার তো ভাই। আপনি তো জানেন যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা কেমন। গ্রামে অঞ্চলে তো আরো বাজে অবস্থা। তো কিন্তু ওই নিজ সুবাদে উদ্যোগে তো আসলে যাওয়া যাইত। একটা মানে আ শিক্ষিত ফ্যামিলি মিউজিয়ামে কখনো হ্যাঁ, যায়নি। এটা তো আসলে স্বাভাবিক না। মিউজিয়ামে তো একবার না একবার তো গিয়ে একটু দেখে আসা উচিত। বাইরের দেশের মিউজিয়াম গুলোতে না গেলেন, ওগুলাতে যেতে অনেক টাকা লাগে সেটা বুঝলাম। কিন্তু ঢাকাতেই তো ২-৩ টা মিউজিয়াম আছে। একটা আছে বিজ্ঞান জাদুঘর, একটা আছে মানে এই যে শাহবাগে একটা আছে। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা আছে হচ্ছে গিয়ে কোথায় যেন? আরেকটা যেন কোথায় আছে? ৩ টা মিউজিয়াম আছে ঢাকার আশেপাশেই। তাইলে এই মিউজিয়াম গুলোতে তো আপনি যাইতে পারতেন। যাবো, আমার ইচ্ছে আছে। আসলে এগুলা জানারও ইচ্ছা আছে, যাওয়ার ইচ্ছা আছে, দেখার ইচ্ছা আছে। মিউজিয়ামে গেলে আপনি সেই ফসিল গুলা দেখতে পারতেন। যেই জিনিসগুলা পাওয়া গেছে মাটির ভিতরে বিজ্ঞানীরা যেগুলা খুঁজে পাইছে, সেগুলা হাজার লক্ষ বছর আগের। মানুষের হাড় তখন কিরকম ছিল? সেই হাড় থেকে যখন আমরা ডিজাইনটা আন্দাজ করি যে এটার তাইলে মানুষটা কিরকম ছিল, তখন আমরা একটা মানে এখানে এখন মানে উন্নত প্রযুক্তি দিয়ে আমরা তো বের করতে পারি যে হাড্ডিটা দেখে আমরা ওইটার গঠনটা কিরকম ছিল সেটা আমরা বের করতে পারি। সেগুলো তো এখন বিজ্ঞানীরা বের করছে যে মানুষ আগে কিরকম ছিল। কিন্তু ভাই এই যে বানর থেকে মানুষ আসছে এটা কোন বিজ্ঞানী কখনো বলে নাই। যেটা বিজ্ঞানীরা বলে এবং ডারউইন যেটা বলছে সেটা হচ্ছে মানুষ এবং বানরের একটা কমন অ্যানসেস্টর ছিল। একটা সাধারণ পূর্বপুরুষ ছিল। সেই সাধারণ পূর্বপুরুষ থেকে বানরও আসছে, শিম্পাঞ্জিও আসছে, বনবো, ওরাংওটাং, তারপরে আ ওই অনেক ধরনের মাংকি আছে। সেই মাংকি সবগুলাই আসছে ওই অ্যানসেস্টর থেকে, মানুষও আসছে সেই অ্যানসেস্টর থেকে। আর কি কিছু বলবেন? জুয়েল সাহেব, আপনি কি আর কিছু বলবেন? না, তাহলে বিষয়টা কি এমন যে একটা বীজ থেকে একটা গাছ এবং গাছ থেকে ডালপালা এবং তার কি বলে পাতার মতো যে একটা বিষয়টা কি এরকম যে একটা পূর্বপুরুষ থেকে মানুষ এবং বানর এবং শিম্পাঞ্জি এগুলো বিভক্ত হয়েছে?
হ্যাঁ, একটা পূর্বপুরুষ থেকে মানুষ, বানর, শিম্পাঞ্জি এগুলো আস্তে, আস্তে বিভক্ত হয়েছে। বিভক্ত হয়েছে মানে হচ্ছে গিয়ে একেকটা একেক আগে একই রকমের ছিল। এই কমন ancestor টা একই ছিল। সেই কমন ancestor টা মানে একটা প্রজাতি। তাই সেটা হচ্ছে একটা মানে প্রাণীর প্রজাতি। সেই প্রজাতির কিছু অ সদস্য হয়তো শীতপ্রধান অঞ্চলে চলে গেছে, কিছু অংশ গেছে হচ্ছে খাবারের সন্ধানে, কিছু অংশ গেছে হচ্ছে একটু গরম এলাকায়, কিছু গেছে একটু পানি যেখানে পাওয়া যায় সেই এলাকায়। তো যারা পানির কাছাকাছি পৌঁছেছে তাদের শারীরিক পরিবর্তনটা একরকম হইছে। যারা শীতপ্রধান অঞ্চলে গেছে তাদের শারীরিক পরিবর্তনটা আরেক রকম হইছে। এটা আপনি নিজের জীবনেও দেখতে পারবেন। আপনার যদি কোনো পূর্বপুরুষ মনে করেন আমেরিকা গেছে, দেখবেন কয়েকটা জেনারেশন পর তাদের যে বাচ্চা-কাচ্চারা তারা আপনার বা আপনাদের অন্য ফ্যামিলি ট্রি এর বাচ্চা-কাচ্চাদের থেকে একটু ডিফারেন্ট হবে, একটু আলাদা হবে। কারণ তাদের বিভিন্ন ধরনের মিক্সচার হইছে। বিভিন্ন ধরনের মানুষের সাথে তারা আ অ বিয়ে করছে, তাদের আবার নতুন বাচ্চা হইছে। এই কারণে তাদের শারীরিক গঠন, তাদের খাবার-দাবারের অভ্যাস, তাদের হাঁটা-চলার অভ্যাস একটু ডিফারেন্ট হবে। এটা আপনি আপনার নিজের জীবনেই দেখতে পাবেন। এইরকম কি দেখেন নাই কখনো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তো এটা তো মানে বিভিন্ন আ পরিবেশ এবং আবহাওয়া এবং অনেক কিছু জেনেটিক মিউটেশন এগুলোর উপরে নির্ভর করে মানুষের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। প্রত্যেকটা প্রাণীরই বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। সেই পরিবর্তনগুলা নরমালি খুবই ধীরে হয়। আবার কিছু, কিছু সময়ে এই পরিবর্তনগুলা খুব দ্রুত হইতে পারে। যেটা হচ্ছে যদি একটা প্রেশার ক্রিয়েট হয় তখন হচ্ছে গিয়ে এই পরিবর্তনগুলো দ্রুত হইতে পারে। ঠিক আছে জুয়েল সাহেব, আর কি কিছু বলবেন আপনি? না, আজকে এতটুকুই। আরো প্রশ্ন ছিল। আমি ভাবছি আরেকজন মানে অন্য কারো পরে আমাকে জয়েন করবেন। তো হঠাৎ জয়েন করে ফেললেন। আর প্রশ্ন সাজিয়ে বলতে পারতেছি না আরকি। আচ্ছা। ঠিক আছে, তাহলে আবার পরে আরেকদিন কথা হবে। আজকে তাহলে বিদায় জানাই। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। পরের জন